পৃথিবীর ইতিহাসে প্রথম ব্যাকটেরিয়া অর্থাৎ জীবাণু দিয়ে খুন কোথায় হয়েছিল জানেন? উত্তরটা জানলে একদম চমকে যাবেন। আমাদের কলকাতা শহরের এই হাওড়া স্টেশনে, তাও আবার আজ থেকে প্রায় ১০০ বছর আগে। হ্যাঁ বন্ধুরা, আজ থেকে প্রায় ১০০ বছর আগে প্রথম বায়ো ওপেন দিয়ে মার্ডার করা হয়েছিল এই কলকাতা শহরের বুকেই। সেই খুনের পিছনে মূল অপরাধী ছিলেন একজন বাঙালি ডাক্তার, আর যিনি খুন হয়েছিলেন তিনি ছিলেন একজন তরুণ এবং ধনী জমিদার। সেই সময় আমেরিকার টাইমস ম্যাগাজিন থেকে সিঙ্গাপুরের স্টেট টাইমস পত্রিকা সর্বত্র ছড়িয়ে পড়েছিল কলকাতা শহরের এই খুনের খবর। সারা পৃথিবী জুড়ে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় এই ব্যাকটেরিয়া মার্ডার নিয়ে। কিন্তু কেন খুন হতে হয়েছিল সেই জমিদারকে, আর কিভাবেই বা পৃথিবীর প্রথম বায়ো ওপেন তৈরিকারী সেই ডাক্তার তৈরি করেছিল এই বায়ো ওপেনটা? নমস্কার, আমি সুমন্ত, আর আপনারা দেখছেন সুমন্ত আনপ্লাগড। আজ অবধি আপনারা অনেক মার্ডার মিস্ট্রির গল্প শুনেছেন। সেই সব গল্পে কখনো ছুরি, কখনো বন্দুক, আবার কখনো পাথর, আবার কখনো কখনো লোহার চেন ব্যবহার করতে দেখেছেন খুনিদেরকে। কিন্তু একটা মাইক্রোস্কোপিক ব্যাকটেরিয়া দিয়ে কাউকে খুনের কথা শুনেছেন কখনো? তবে হ্যাঁ, আধুনিক পৃথিবীতে এই ধরনের খুন হলেও তা না হয় বিশ্বাস করা যায়, কারণ আজ বিজ্ঞান অনেকটাই উন্নত হয়েছে। কিন্তু আজ থেকে প্রায় ১০০ বছর আগে ১৯৩৩ সালে যদি কেউ কাউকে ব্যাকটেরিয়া দিয়ে খুন করে থাকে, তাহলে তার ইম্প্যাক্ট কতটা হতে পারে সেটা বুঝতে পারছেন? বিশেষজ্ঞরা বলেন যে ভবিষ্যতে যদি কখনো বিশ্বযুদ্ধ লাগে, তাহলে নিউক্লিয়ার বোমার থেকেও আরো বেশি ভয়ঙ্করভাবে ব্যবহৃত হতে পারবে বা হবে বায়ো ওপেন। কিন্তু পৃথিবীর প্রথম বায়ো ওপেন তৈরিকারী একজন বাঙালি ডাক্তার, তার ঠাঁই কেন হয়েছিল জেলে? আর সেই সঙ্গে একটা জমিদার পরিবার সেটাই বা উজাড় হয়ে গেছিল কেন? ঠিক কি ঘটেছিল সেই সময়? চলুন আজ এই ছোট্ট ভিডিওতে আমরা সেই গল্পটাই শুনব। পাকুড়। পাকুড় নামের জায়গাটা বর্তমানে ঝাড়খণ্ড রাজ্যের অংশ হলেও একটা সময় ছিল যখন এটা বাংলার অংশ ছিল। আর এই পাকুড় স্টেটে ছিল দুই জমিদার। বড় ভাই ছিল বিনয়েন্দ্র চন্দ্র পাণ্ডে এবং ছোট ভাইয়ের নাম ছিল অমরেন্দ্র চন্দ্র পাণ্ডে। দিনটা ছিল ১৯৩৩ সালের ২৬শে নভেম্বর। ব্যবসার কাজে তার ঠিক ৬ দিন আগে ২০শে নভেম্বর কলকাতায় এসেছিল অমরেন্দ্র, ছোট ভাই। কলকাতার কাজ শেষ হতে অমরেন্দ্র সিদ্ধান্ত নেয় যে পাকুড়ে, যেটা তার নিজের স্টেট, সেখানে ফিরবে। আর কলকাতা থেকে সেই সময় চটজলদি পাকুড়ে পৌঁছাবার একমাত্র উপায় ছিল ট্রেন। হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরা আর পাকুড় পৌঁছানো। তাই ২৬শে নভেম্বর নিজের বোন বনুবালা, ৩ বন্ধু এবং কিছু কর্মচারীর সঙ্গে হাওড়া স্টেশনে পৌঁছলো অমরেন্দ্র। কিন্তু আচমকাই সেখানে দাদা বিনয়েন্দ্রকে দেখে চমকে গেল সে। বিনয়েন্দ্র জানালো যে কলকাতায় হঠাৎ কাজ পড়ে গেছে। দুই ভাইয়ের মধ্যে যখন কথোপকথন চলছে, ঠিক তখনই অমরেন্দ্রের গায়ে ঘষা দিয়ে হাওড়া স্টেশনের জনসমুদ্রে মিশে গেল খদ্দরের পোশাক পরা একটা ছোটখাটো চেহারার লোক। ২০ বছর বয়সী তরুণ অমরেন্দ্র যেন হঠাৎ ছুঁচ ফোটানোর মতো একটা ব্যথা অনুভব করলো। তাই সে চিৎকার করে নিজের বোন বনুবালাকে বলল, এই বোন, কে যেন আমার হাতে সুচ ফুটালো জানিস? বনুবালা দৌড়ে এসে দাদার জামাটা সরাতেই দেখলো অমরেন্দ্রের হাতে একটা ছোট্ট ক্ষুদ্র ছিদ্র হয়েছে, আর সেখান থেকে খুব সামান্য রক্ত বের হচ্ছে। বনুবালা এবং অমরেন্দ্রের যে বন্ধুরা ছিল, তারা তৎক্ষণাৎ অমরেন্দ্রকে নিয়ে রক্ত পরীক্ষা করাতে যেতে চাইল, কিন্তু বাদ সাধলেন বড় ভাই বিনয়েন্দ্র। গোটা বিষয়টা হেসে উড়িয়ে দিয়ে তিনি বললেন, আরে একটা হাওড়া স্টেশন, এখানে তাড়াহুড়োর মধ্যে যেতে গিয়ে আছাড় খেয়ে কত মানুষের মুখ ফেটে যায়, আর এ তো সামান্য একটা ছিদ্র। অমরেন্দ্র কি বাচ্চা ছেলে নাকি? দাদার কথা শুনে অমরেন্দ্র খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ে। তাই সে রক্ত পরীক্ষা না করিয়ে পাকুড়ের পথেই অগ্রসর হওয়ার কথা স্থির করে। এর কারণ ছিল, পরের দিন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে একটা জরুরি চুক্তিপত্র সই করার কথা ছিল অমরেন্দ্রর। কিন্তু আর সেই চুক্তিপত্র সই করা হয়ে ওঠে না অমরেন্দ্রর। এর কারণ ২৬ তারিখ রাত থেকেই ধুম জ্বরে গা পুড়তে লাগলো তার। ২৯ তারিখে সেই অসুস্থ শরীর নিয়েই তাকে আবার ফিরতে হলো কলকাতায়। কলকাতায় ফেরত এসে ডাক্তার দেখালেন তিনি। অনেক ডাক্তাররা সমস্ত ধরনের ওষুধ ট্রাই করলেন, কিছুতেই সেই জ্বর আর কমানো গেল না। উল্টে যেটা হলো, অমরেন্দ্র বগলের নিচে অস্বাভাবিকভাবে ফুলে উঠলো এবং শ্বাস প্রশ্বাস নিতেও তার কষ্ট হতে লাগলো, শ্বাসকষ্ট বাড়তে শুরু করলো। ৩রা ডিসেম্বর রাতে অমরেন্দ্রের বডি সম্পূর্ণভাবে কোমায় চলে যায়। আর ৪ঠা ডিসেম্বর দুপুরের দিকে পৃথিবী ছেড়ে বিদায় নেয় ২০ বছরের তরতাজা জমিদার অমরেন্দ্র চন্দ্র পাণ্ডে। আর প্রাথমিকভাবে চিকিৎসকেরা রায় দেয় অমরেন্দ্রের মৃত্যুর কারণ নিউমোনিয়া। কিন্তু অমরেন্দ্রের যে ছোট বোন ছিল বনুবালা, তার জেদের জন্য মৃত অমরেন্দ্রের রক্ত পরীক্ষা করানো হয়। আর ল্যাবরেটরি থেকে সেই রক্ত পরীক্ষার রিপোর্ট আসতেই চমকে ওঠে চিকিৎসকেরা, কারণ অমরেন্দ্রের রক্তে
ইয়ারসিনিয়া পেস্টিস নামক এক মারণ ব্যাকটেরিয়ার উপস্থিতি টের পাওয়া গেছিল। এই ব্যাকটেরিয়া মূলত প্লেগ রোগের ব্যাকটেরিয়া। কিন্তু অমরেন্দ্রের মৃত্যুর আগের 3 বছরে এই কলকাতা শহরে অন্তত একজন মানুষও প্লেগ রোগে আক্রান্ত হননি। তাহলে আচমকা কিভাবে এই মারণ ব্যাকটেরিয়া এলো এই অমরেন্দ্র শরীরে? আর কেনই বা আচমকা এভাবে মরতে হলো অমরেন্দ্রকে? এইবার শুনে নেব সেই গল্পটাই। ঝাড়খণ্ডের পাকুড় স্টেটের 2 জমিদার অমরেন্দ্রচন্দ্র পাণ্ডে এবং বিনয়েন্দ্রচন্দ্র পাণ্ডে সম্পর্কে 2 ভাই, তবে এরা সৎ ভাই। 1929 সালে তাদের বাবা মারা যান, আর তখন থেকেই 2 ভাইয়ের মধ্যে চরমে ওঠে এই সংঘাত। কেন এই সংঘাত, সে কথাটা বুঝতে হলে পরে সবার প্রথমে আমাদের জানতে হবে 2 ভাইয়ের চরিত্রের বিষয়ে। বড় ভাই 30 বছরের বিনয়েন্দ্রচন্দ্র ছিল সাংঘাতিকভাবে উচ্ছৃঙ্খল। সে 2 হাতে টাকা উড়াতো, মদ্যপান করত, বিভিন্ন বাইজি এবং নিষিদ্ধ পল্লীর মহিলাদের সঙ্গে নিজের বাগান বাড়িতে ফুর্তি করত। আর অন্যদিকে 20 বছরের যে অমরেন্দ্র ছোট ভাই, এর সম্পূর্ণ বিপরীত ছিল। সে ছিল অত্যন্ত ভদ্র, মার্জিত এবং সজ্জন ব্যক্তি। কঠোর নৈতিক আদর্শ এবং নিয়মানুবর্তিতার মধ্যে জীবন কাটাতে ভালোবাসত অমরেন্দ্র। নিয়মিত শরীর চর্চা এবং এস্টেটের প্রজাদের সুখে দুঃখে পাশে থাকা, নেশা বলতে এই দুটোই ছিল অমরেন্দ্রর। আর সেই কারণেই গোটা পাকুড় অঞ্চলে ভীষণ জনপ্রিয় ছিল সে। এই পাকুড় মূলত ছিল কয়লা এবং বিভিন্ন মূল্যবান পাথরের খনি সমৃদ্ধ অঞ্চল। তাই বাবা মারা যাওয়ার পরেই 2 সৎ ভাইয়ের মধ্যে উত্তরাধিকার নিয়ে লড়াই শুরু হয়। পাকুড়ের প্রজারা মূলত অমরেন্দ্রকে জমিদার হিসেবে মানত, আর এটাই চক্ষুশূল হয়ে উঠেছিল বিনয়েন্দ্রের। ফলে একসময় দুজনের ঝামেলা এতটাই চরমে পৌঁছায় যে 1932 সাল নাগাদ দার্জিলিং বেড়াতে গিয়ে অমরেন্দ্র নাকে নিজের চশমা ডাঁটি বসিয়ে দেন বিনয়েন্দ্র। একটা ব্রিটিশ কাগজের রিপোর্ট অনুযায়ী সেই চশমাতেও কোনো এক জীবাণু মেশানো ছিল, আর এই জীবাণুর জন্যই সেই সময় ধনুষ্টঙ্কার রোগে আক্রান্ত হয়ে পড়ে অমরেন্দ্র। এই ঘটনার পরে নাকি বিনয়েন্দ্র ডাক্তারদের পয়সা খাইয়ে অমরেন্দ্রের ধনুষ্টঙ্কার চিকিৎসা বন্ধ করাতে চেয়েছিল, কিন্তু কোনো ডাক্তারই এই প্রস্তাবে রাজি হয়নি। অবশেষে সেই যাত্রায় বেঁচে ফেরে অমরেন্দ্র। তবে 1933 সালে সেই প্লেগের জীবাণুর আক্রমণ থেকে কিন্তু আর বাঁচতে পারেনি অমরেন্দ্র। কিন্তু বিনয়েন্দ্রকে এই জীবাণুগুলো সাপ্লাই দিত কে? ডাক্তার তারানাথ ভট্টাচার্য, মেইন কালপ্রেট অফ দ্য ব্যাকটেরিয়া মার্ডার। তাই তারানাথ ভট্টাচার্যের সঙ্গে দারুণ বন্ধুত্ব ছিল বিনয়েন্দ্রচন্দ্র পাণ্ডের। কলকাতায় যাতায়াতের সূত্রে এবং সেই সঙ্গে মদ ও মহিলা নিয়ে ফুর্তি করার সূত্রে তারানাথ এবং বিনয়েন্দ্র হয়ে উঠেছিল হরিহর আত্মা। অমরেন্দ্র যেহেতু সৎ ভাই, তাই তারানাথকেই নিজের আসল ভাই বলে মেনে নিয়েছিল বিনয়েন্দ্র। আর তারানাথও ছিল বিনয়েন্দ্রের ভীষণ অনুরাগী। প্রায় দিনই মদ্যপানের পর সৎ ভাই অমরেন্দ্রকে নিয়ে নিজের যাবতীয় রাগ উগড়ে দিত বিনয়েন্দ্র। আর বিনয়েন্দ্রকে কষ্ট পেতে দেখে তারানাথের ভীষণ রাগ হতো অমরেন্দ্রের উপর। তাই একদিন মদের আসরেই তারানাথ তার প্রিয় বন্ধু বিনয়েন্দ্রকে একটা অদ্ভুত প্রস্তাব দিয়েছিল। তারানাথ বলেছিল, ধরো তোমার ভাই ধনুষ্টঙ্করে মারা গেল, তাহলে কি হবে? তারানাথের এই কথাটা কানে যেতেই হঠাৎই যেন নেশা কেটে গেছিল বিনয়েন্দ্র। সে বড় বড় চোখ করে তারানাথকে বলল, ধনুষ্টঙ্কারে অমরেন্দ্র সত্যিই মরবে? তারানাথ আর কিছু বলল না। সেদিনের মতো সে বাড়ি ফিরে গেল। ঠিক 1 সপ্তাহ পর কাগজে মুড়ে একটা চশমা নিয়ে এলো। তারানাথ সেটা বিনয়েন্দ্রের হাতে দিয়ে বলল, এই চশমাটার ডাটি অমরেন্দ্র শরীরে গিথে দিও, তাহলেই ধনুষ্টঙ্কারে মরবে জানোয়ারটা। তবে খবরদার, এটার মধ্যে থাকা জীবাণু যেন কোনোভাবে তোমার রক্তে না মেশে। এইভাবে সতর্কও করে দিয়েছিল। তখন সালটা ছিল 1932। আর তারপর কি হয়েছিল সেটা তো একটু আগেই আপনাদেরকে বললাম। ডাক্তারদের একত্রিত চেষ্টায় অমরেন্দ্র যখন ধনুষ্টঙ্কার থেকে বেঁচে ফিরল, তখন রাগে আরো বেপরা হয়ে উঠল তারানাথ। আসলে তারানাথ উনি একজন জিনিয়াস ছিলেন, কিন্তু জিনিয়াসদের এক্সপেরিমেন্ট যখন ফেল করে তখন তারা সাফল্যের লোভে আরো পাগলের মতো আচরণ করতে শুরু করে। কিন্তু তারানাথ ভট্টাচার্য প্লেগের এই বিরল জীবাণু কোথা থেকে পেল? ভিডিওটার পরবর্তী অধ্যায়ে চলুন সে বিষয়ে জেনে নিই। 1932 সালের মে মাস মুম্বাইয়ের হাফকিন ইনস্টিটিউটের ডিরেক্টরের সঙ্গে যোগাযোগ করলো তারানাথ। ভারতে তখন এই ইনস্টিটিউট ছিল একমাত্র ইনস্টিটিউট যেখানে প্লেগ সহ নানান মারণ রোগের জীবাণুর কালচার করা হতো। কিন্তু হাফকিনের ডিরেক্টর তারানাথকে সাফ জানিয়ে দিলেন, আপনি যদি বেঙ্গল সার্জেন্ট জেনারেলের অনুমতি আনতে পারেন তবেই আপনাকে প্লেগের জীবাণু তৈরির
রসদ সরবরাহ করা হবে। আর যদি তা না আনতে পারেন তাহলে অযথা এতটা পথ আসার দরকার নেই। মুম্বাই থেকে খালি হাতেই ফিরতে হলো ডাক্তার তারানাথ ভট্টাচার্যকে। এর বছরখানেক পর 1933 সালে কলকাতার এক ব্রিটিশ ডাক্তারকে হাত করলো তারানাথ ডাক্তার। লাম্বার্ট নামের ওই ভদ্রলোককে দিয়ে তিনি হাফকিন ইনস্টিটিউটে একটা চিঠি লেখান। সেখানে বলা হয় ডাক্তার তারানাথ ভট্টাচার্য প্লেগের ওষুধ তৈরির চেষ্টা করছেন, দয়া করে তাকে যেন কিছুদিনের জন্য হাফকিন ইনস্টিটিউটে গবেষণা করার অনুমতি দেওয়া হয়। শেষমেশ এই অনুমতি মিলেও যায়। সেই মতো তারানাথ আর বিনয়েন্দ্র মিলে রওনা দেয় মুম্বাইতে। কিন্তু হাফকিন ইনস্টিটিউটের চূড়ান্ত করা সিকিউরিটির দৌলতে সেখান থেকে কিছুতেই প্লেগের ব্যাকটেরিয়া চুরি করতে পারে না তারানাথ। এরপর তারানাথ হাফকিনে দুজন পশুর রোগ চিকিৎসককে ঘুষ দিয়ে তাদের মারফত জীবাণু চুরির চেষ্টা করে, কিন্তু সেই চেষ্টাও শেষমেশ বিফলে যায়। তারপর বেপরোয়া হয়ে ওঠে তারানাথ। বন্ধু বিনয়েন্দ্রকে নিয়ে হাজির হয় মুম্বাইয়ের আর্থার রোডে উপস্থিত একটা সংক্রামক রোগের হাসপাতালে। বিনয়েন্দ্র নিজের প্রতিপত্তি খাটিয়ে সেখানকার কর্মকর্তাদের প্লেগের ওষুধ আবিষ্কার সংক্রান্ত সেই একই মিথ্যে কথা বলে। ফলে অবশেষে তারানাথ অনুমতি পেয়ে যায়। ওই হাসপাতালের গবেষণাগারে কাজ করার সময় সবাইকে বিশ্বাস জোগাতে একটা দোকান থেকে ইঁদুরও কিনে আনে বিনয়েন্দ্র। কিন্তু গবেষণাগারে ঢোকার মাত্র 5 দিনের মাথায় অর্থাৎ 1933 সালের 12ই জুলাই হঠাৎ করেই গায়েব হয়ে যায় ডাক্তার তারানাথ ভট্টাচার্য এবং বিনয়েন্দ্র পাণ্ডে। হাসপাতাল কর্তৃপক্ষ টেরও পায় না যে তাদের গবেষণা কেন্দ্র থেকেই চুরি হয়ে গেছে পৃথিবীর প্রথম বায়ো ওয়েপেন তৈরির রসদ। তবে সেই বায়ো ওয়েপেন দিয়ে অমরেন্দ্রকে হত্যা করার পর কিভাবে ধরা পড়লো তারানাথ এবং বিনয়েন্দ্র, আর শেষমেশ তাদের সঙ্গে কি হলো, ভিডিওটার শেষ অধ্যায় জেনে নেব সেই গল্পটাই। 1933 সালের 12ই জুলাই মুম্বাই থেকে প্লেগের ব্যাকটেরিয়া চুরি করে সোজা কলকাতায় পৌঁছালো তারানাথ এবং বিনয়েন্দ্র। এরপর প্রায় 4 মাস ধরে সেই ব্যাকটেরিয়াকে রীতিমতো খাতির যত্নে লালন পালন করলো ডাক্তার তারানাথ ভট্টাচার্য। আর তারপর 1933 সালের নভেম্বরে অমরেন্দ্র কলকাতায় আসছে শুনেই একজন ভাড়াটে খুনি ফিট করলো বিনয়েন্দ্র। 26শে নভেম্বর সকাল থেকেই হাওড়া স্টেশনে অপেক্ষা করছিল সেই খুনি। তবে এই খুনি যাতে অমরেন্দ্রকে সঠিকভাবে চিনতে পারে তাই বিনয়েন্দ্র হাজির ছিল হাওড়ায়। খুনিকে আগে থেকেই বলা ছিল হাওড়া স্টেশনে যে পেটাই চেহারার ছেলের সঙ্গে কথা বলবে সেই হবে অমরেন্দ্র। দুই ভাইয়ের এই কথোপকথনটাই ছিল খুনিকে অ্যাক্টিভ করার কোড ল্যাঙ্গুয়েজ। তরল ভরে আগেভাগেই মার্ডার ওপেন তৈরি করে রেখেছিল ডাক্তার তারানাথ ভট্টাচার্য। 26শে নভেম্বর দুপুরে ভাড়াটে খুনি নিজের প্রফেশনালিজমের পরিচয় দিয়েছিল। সঠিক সময়ে সঠিক মানুষের হাতে ওই ইঞ্জেকশনটা গুঁজে দিয়ে সে হাওড়া স্টেশনের জনসমুদ্রে মিশেও গেছিল। কিন্তু 4ঠা ডিসেম্বর অমরেন্দ্র মারা যাওয়ার পর ব্লাড রিপোর্টটা হাতে আসতেই চমকে গেল ডাক্তার এবং সেই সঙ্গে পুলিশ। অনুবালা এবং অমরেন্দ্র যে বাদবাকি বন্ধুরা ছিল তাদের বয়ান অনুযায়ী স্পষ্ট বোঝা গেল কেউ অমরেন্দ্র শরীরে ইচ্ছাকৃতভাবে প্লেগের ব্যাকটেরিয়া প্রবেশ করিয়েছে। ফলে তোড়পাড় শুরু হয়ে যায় মিডিয়াতে। জোর কদমে শুরু হলো পুলিশি তদন্ত। বনুবালা এবং অমরেন্দ্রের বন্ধুরা সেদিন হাওড়া স্টেশনে বিনয়েন্দ্রের উপস্থিতি এবং ভূমিকা নিয়ে জানাতেই পুলিশ তলে তলে বিনয়েন্দ্রের গতিবিধি পর্যবেক্ষণ করতে শুরু করে। বিনয়েন্দ্র যেহেতু অনেক প্রভাব প্রতিপত্তিশালী ব্যক্তি ছিলেন তাই প্রাথমিক পর্যায়ে অফিসারেরা সমস্ত তথ্য প্রমাণ জোগাড় না করে বিনয়েন্দ্রকে গ্রেপ্তার করতে পারেনি। কিন্তু ধীরে ধীরে বিনয়েন্দ্র পাণ্ডের ভ্রমণের কাগজপত্র, মুম্বাইয়ের হোটেলের বিল, সেই হোটেলের রেজিস্টারে বিনয়েন্দ্রের নিজের হাতে লেখা নাম এবং ঠিকানা, আপকিনে পাঠানো তারানাথের চিঠি, আর্থার রোডের হাসপাতালে পাঠানো বিনয়েন্দ্রের বার্তা এবং সর্বোপরি বিনয়েন্দ্র যে দোকান থেকে ইঁদুর কিনেছিল সেই দোকানের রসিদ সবটা জোগাড় করে ফেলেছিল পুলিশ। অমরেন্দ্র খুন হওয়ার 3 মাস পর সমস্ত তথ্য প্রমাণের উপর ভিত্তি করে 1934 সালের ফেব্রুয়ারি মাসে গ্রেপ্তার করা হয় তারানাথ ভট্টাচার্য এবং বিনয়েন্দ্র পাণ্ডেকে। এরপর আদালতের বিচারে প্রমাণিত হয় বিনয়েন্দ্র পাণ্ডে এবং ডাক্তার তারানাথ ভট্টাচার্য মিলেই অমরেন্দ্র পাণ্ডেকে খুন করার ষড়যন্ত্র করেছিল এবং ওরা দুজনে মিলেই এক ভাড়াটে খুনি নিয়োগও করেছিল। এই অপরাধের শাস্তিস্বরূপ বিনয়েন্দ্র এবং তারানাথকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত। 1936 সালে জানুয়ারি মাসে কলকাতা হাইকোর্টে দায়ের করা আবেদনের পর তাদের সাজা যাবজ্জীবনের কারাদণ্ডে নেমে আসে। অমরেন্দ্র খুনের সঙ্গে জড়িত থাকার ফলে আরো 2 জন চিকিৎসকের গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু প্রমাণের অভাবে তারা বেকসুর খালাস পেয়ে যায়। তৎকালীন কলকাতা আদালতের বিচারপতি এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, শহরে কলকাতার বুকে ঘটে যাওয়া এই খুনের ঘটনা গোটা বিশ্বের অপরাধীর ইতিহাসে নজিরবিহীন।
সত্যিই বন্ধুরা, নজিরবিহীনভাবেই অমরেন্দ্রকে খুন করেছিল তারানাথ এবং বিনয়েন্দ্র মিলে। ইতিহাস বলছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের থেকেই পৃথিবীর বুকে বায়োওপেন ব্যবহৃত হয়। সেই সময় আসিরিয়ানরা নিজেদের শত্রুদের মারতে এক ধরনের ছত্রাকের জীবাণু ব্যবহার করত। তবে আধুনিকতার ইতিহাসে বলছে যে শহর কলকাতার বুকে অমরেন্দ্র পাণ্ডের খুনই ছিল ল্যাবরেটরিতে কালচার করে বানানো পৃথিবীর প্রথম বায়োপেন দিয়ে খুন। তাহলে বুঝতেই পারছেন লোকে কেন আগে বলতো যে বাঙালি আজ যা ভাবে গোটা বিশ্ব তা ভাবে আগামীকাল। তবে খুশির খবর, সেই সময় খুন খারাপি বা এই ধরনের পদ্ধতি নিয়ে বাঙালি যে বেশি দূর ভাবেনি সেটাই কিন্তু মঙ্গল, না হলে আজ আর দেখতে হতো না। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে পরবর্তী সময়। নতুন বছরে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোভাবে কাটাবেন এবং আনন্দ থাকবেন সেই আশা করছি। অনেক অনেক ভালোবাসা নেবেন। নমস্কার।